যদি জুলাই অভ্যুত্থান না হইতো, জনাব তারেক রহমান সাহেব আপনি বাংলাদেশে আসতে পারতেন না, আজকে আপনি প্রধানমন্ত্রীও হতে পারতেন না। আজকে আপনি সরকারে এসে ক্ষমতার জোরে 24 জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করতেছেন। আজকে ভাবতে অবাক লাগে, বর্তমান সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী তিনি জাতীয় সংসদে অকপটে স্বীকার করলেন গত 2 বছর শুধুমাত্র নির্বাচনের জন্য তারা ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেকটি কার্যক্রমে তারা অভিনয় করে স্বীকার করেছে। এর দ্বারা প্রমাণ হয় বিএনপি ধোঁকাবাজের রাজনীতি করে, প্রতারণার রাজনীতি করে। মনে রাখবেন, 70% মানুষ গণভোটে হারের পক্ষে ভোট দিয়েছে। জনগণের সাথে প্রতারণা করে বাংলার ক্ষমতার মসনদে টিকা যাবে না। বিএনপির রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত হচ্ছে 70% জনগণের মতামতকে উপেক্ষা করার অর্থ হচ্ছে জুলাই যোদ্ধাদের আন্দোলনকে অস্বীকার করা। জুলাই শহীদদের সাথে, জুলাইয়ের পরিবারের সদস্যদের সাথে, জুলাই যোদ্ধাদের সাথে, বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা। ওনারা প্রথম বলেছেন ওনারা গণভোট বোঝেন না, বাংলাদেশের মানুষ নাকি না বুঝে ভোট দিছে। ওনারা পাগল হইতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ কখনো পাগল ছিল না। যখন যে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন, বাংলাদেশের মানুষ সেই সিদ্ধান্ত নিতে ভুল করে নাই। জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল সংস্কার, জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ, কিন্তু আজও সংস্কার হয় নাই, বৈষম্য দূর হয় নাই। আমাদের নেতারা বলেছেন আজকে যারা 17 বছর নির্যাতিত হয়েছে তাদেরকে এখনো প্রশাসনে বাদ দিয়ে রাখা হয়েছে, আর ফ্যাসিবাদের দোসরেরা একদম প্রমোশন পাচ্ছেন, গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং পাচ্ছে। তাহলে বর্তমান সরকার কাকে খুশি করার জন্য কাজ করছে, এ কথা কি বলার দরকার আছে? যতদিন পর্যন্ত জনগণের গণভোট এই সরকার না মানবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হইতে পারে না। সেই জন্য আমরা বলেছি যে গণভোটটা মেনে নেন। গণভোটের যে রায় ছিল, সেই রায় অনুযায়ী যদি প্রথম দিনে শপথ নেওয়া হতো, প্রধানমন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য সংসদের ভোটটা মানা হলো, কিন্তু জনগণের কল্যাণের জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য যে গণভোট, সেই গণভোটের রায় তারা মানলেন না এবং তারা শপথ গ্রহণ করলেন না। কথা ঠিক কিনা বলেন? তারা 4 কোটি 80 লক্ষ ভোটারের সাথে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। যতদিন পর্যন্ত এই রায় না মানবে এবং জুলাই যোদ্ধাদের যে দাবি করা হয়েছিল সেই সময় অনেক পরিশ্রম করে সংবিধান সংস্কার করার জন্য যে কাজটি করা হয়েছে, যতদিন এটা না মানবে ততদিন পর্যন্ত বর্তমান সরকারি দলের শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঐতিহাসিক বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি, সংগ্রামী প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, রাজশাহী বিভাগীয় অঞ্চলের সংগ্রামী জনগণ, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই বন্ধুগণ, 12ই ফেব্রুয়ারি যে আদেশের বলে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেই একই আদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে
অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে বিএনপি। এদেশের জনগণের কাছে তা পরিষ্কার। কিন্তু দেশের স্থিতিশীলতার জন্য, গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য, জনগণের অধিকারকে প্রতিষ্ঠার জন্য বিরোধী দল সেটিকে মেনে নিয়ে সংসদে অংশগ্রহণ করেছে। দুর্ভাগ্যজনক হলো সত্য, বিএনপি সরকার গঠন করেছে, সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছে, কিন্তু ওই জুলাই আদেশ বাস্তবায়ন পরিষদের যে শপথ গ্রহণ করা উচিত ছিল বিএনপির, সেটি বিএনপি করে নাই। আমরা শপথ গ্রহণ করেছি। তাহলে জাতীয় নির্বাচন যদি বৈধ হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে গণভোট কেন অবৈধ হবে, কেন গ্রহণযোগ্য হবে? বাংলাদেশের জনগণের কাছে এই প্রশ্নের জবাব আজ হোক কাল হোক দিতে হবে বিএনপিকে। বিএনপির রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত হচ্ছে 70% জনগণের মতামতকে উপেক্ষা করার অর্থ হচ্ছে জুলাই যোদ্ধাদের আন্দোলনকে অস্বীকার করা। জুলাই শহীদদের সাথে, জুলাইয়ের পরিবারের সদস্যদের সাথে, জুলাই যোদ্ধাদের সাথে, বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা। প্রিয় ভাই বন্ধুগণ, বিএনপির এই রাজনৈতিক ভুলের খেসারত বিএনপিকে দিতে হবে, আজ হোক কাল হোক। জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা ছিল, আমরা ন্যায় বিচার চাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই, জনগণের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই। যদি জনগণের অধিকার নিয়ে, নতুন বাংলাদেশ নিয়ে, বাংলাদেশকে আবারও ফ্যাসিবাদের হাত থেকে মুক্তির জন্য গণভোটকে বাস্তবায়ন না করে বিএনপি যদি সামনের দিকে এগিয়ে যেতে চায়, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে বিএনপির এই দেশপ্রেরণাহীন সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হবে। আবার ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের রাজশাহী বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা, প্রিয় রাজশাহীবাসী, আমাদের গ্রাম দেশে একটি কথা আছে, কার উসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না। আমি বর্তমান সরকারকে বলতে চাই, যদি জুলাই অভ্যুত্থান না হইতো, জনাব তারেক রহমান সাহেব আপনি বাংলাদেশে আসতে পারতেন না, আজকে আপনি প্রধানমন্ত্রীও হতে পারতেন না। আজকে আপনি সরকারে এসে ক্ষমতার জোরে 24 জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করতেছেন। আজকে ভাবতে অবাক লাগে, বর্তমান সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী, তিনি জাতীয় সংসদে অকপটে স্বীকার করলেন গত 2 বছর শুধুমাত্র নির্বাচনের জন্য তারা ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেকটি কার্যক্রমে তারা অভিনয় করে স্বীকার করেছে। এর দ্বারা প্রমাণ হয় বিএনপি ধোঁকাবাজের রাজনীতি করে, প্রতারণার রাজনীতি করে। মনে রাখবেন, 70% মানুষ গণভোটে হারের পক্ষে ভোট দিয়েছে। জনগণের সাথে প্রতারণা করে বাংলার ক্ষমতার মসনদে টিকা যাবে না।
আজকে আমরা লক্ষ্য করলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওই দিন বললেন দেশে চাঁদাবাজি কারা করে তালিকা দেন, উনি তালিকা চাইতেছেন। আজকে আমরা দেখতেছি বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো, মার্কেট, টার্মিনাল, বাস স্ট্যান্ড, মসজিদ, মাদ্রাসা, এমনকি কবরস্থান সহ সরকার দলীয়করণ শুরু করে দিয়েছে। সর্ব জায়গায় দলীয় লোক তারা নিয়োগ দেওয়া শুরু করেছে এবং কি সারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে চাঁদাবাজি শুরু করেছে, দখলবাজি শুরু করেছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আমরা তালিকা দিব না। যদি আপনারা ব্যর্থ হন, আমরা জনগণকে নিয়ে চাঁদাবাজ এবং যারা চাঁদাবাজের গডফাদার তাদেরকে প্রতিরোধ করে ছাড়বে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আমরা আমাদের দেশের পানির ন্যায্য হিস্সা চাই। ভারত সরকারের কাছ থেকে বাংলাদেশ সরকারকে অবশ্যই ন্যায্য হিস্সা আদায় করতে হবে। এদেশের জনগণ কোন তাবেদার সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। আমরা 24-এর জুলাই অভ্যুত্থানে তাবেদার গোষ্ঠীকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। অতএব বাংলাদেশে ভবিষ্যতে কোন স্বৈরাচার এবং ভারতের তাবেদার সরকার আমরা দেখতে চাই না। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাজশাহীর বিভাগীয় সমাবেশ রাজশাহী মাঠে অনুষ্ঠিত আজকের এই ঐতিহাসিক 11 দলীয় সমাবেশের সম্মানিত সংগ্রামী সভাপতি, আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, জাতীয় সংসদের বিরোধী দলের মাননীয় দলীয় নেতা, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আজকে সামনে উপবিষ্ট আমার একান্ত প্রিয় ভাই সাহেব, আমার এই আওয়াজ যাদের কানে পৌঁছছে, উপস্থিত এবং অনুপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, মহান রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। তিনি যে বিধান দিয়েছেন যুগে যুগে আসমানি কেতাবের মাধ্যমে, আমাদের সময় সর্বশেষ কেতাব আল কোরআনের যে বিধান তিনি দিয়েছেন, এই বিধান যারা মেনে চলবে তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে পারবে। আর যারা আল্লাহর এই বিধানকে মানবে না, আল্লাহর অসন্তুষ্টি নিয়েই তাদেরকে জাহান্নামে যেতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় আজকের যে ঐক্য, আমরা শপথ নিয়েছি মানুষের তৈরি করা মতবাদকে আমরা মনে করি অতটুকুই গ্রহণ করা যাবে যতটুকু কোরআন সুন্নাহ সমর্থন করে। আর যে আইনগুলা কোরআন সুন্নাহ সমর্থন করে না, এই সমস্ত আইনগুলাকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে আওয়ামী লীগ এসেছিল 6 বার, আর বিএনপি ক্ষমতায় আসলো এবার দিয়ে 5বার, 5 বার। জাতীয় পার্টি এসেছে 2 বার। এই সমস্ত দলগুলো ক্ষমতায় বারবার এসেছে, কিন্তু আল্লাহ তাআলার দেওয়া যে বিধান, সেই বিধান থেকে একটি আইনও তারা বাস্তবায়ন করে নাই। আমাদের দাবি হচ্ছে, যতদিন পর্যন্ত আল্লাহর আইনে জমিনে চালু না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এবং চলবে ইনশাআল্লাহ। গতবার যে ভোট হলো ফেব্রুয়ারি মাসে, জনগণ গণভোটের ভোট দিল।
আর জাতীয় সংসদেও ভোট দিল। আপনারা জানেন গণভোটের হাঁগুলা ছিল বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় যে ঐক্য ছিল, সেই ঐক্যের সমর্থনে হা ভোট পড়েছিল। এই হা ভোটের পরিমাণ কত হয়েছিল আপনাদের জানা আছে? 4,80,00,000 প্রায় ভোট পড়েছে। আর না ভোটের পক্ষে যারা প্রচারণা চালিয়েছিল তারা বর্তমান সরকারি দল। কথা ঠিক কিনা বলেন? এই না ভোটের সংখ্যা কত হয়েছিল মনে আছে? মনে নাই? প্রায় 2,20,00,000। তাহলে 2,20,00,000 ভোট বিএনপির, আর 11 দলের ভোট হচ্ছে 4,80,00,000। অতএব মেজরিটি ভোট হচ্ছে 11 দলের। কথা ঠিক কিনা বলেন? অতএব দেশটা পরিচালনা করার অধিকার 11 দলের। বিএনপির ভোট পরিচালনা, দেশ পরিচালনা করার অধিকার ভোটে প্রমাণিত হচ্ছে না। আমরা দেখলাম যে হঠাৎ গণনা করার সময় রাত্রি 8টা থেকে 10টা প্রায় জায়গা থেকে 2 ঘন্টা ভোট গণনা বন্ধ হয়ে গেল। আমরা আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না কেন এই ভোটটা বিরতি ছিল গণনার। এখন বোঝা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং করার জন্য এই কাজটা করা হয়েছে সারা দেশে। তবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমেই তারা সিট সংখ্যা বৃদ্ধি করতে পেরেছে। কথা ঠিক কিনা বলেন? সেজন্য আমরা এটার প্রতিবাদে আমরা সংসদে কথা বলেছি, আমরা আদালতে আমরা সেখানে আইন হিসাবে মামলা দায়ের করেছি এবং রাজপথেও আমরা আন্দোলন করছি। যতদিন পর্যন্ত জনগণের গণভোট এই সরকার না মানবে ততদিন পর্যন্ত বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হইতে পারে না। সেই জন্য আমরা বলেছি যে গণভোটটা মেনে নেন। গণভোটের যে রায় ছিল সেই রায় অনুযায়ী যদি প্রথম দিনে শপথ নেওয়া হতো, প্রধানমন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য সংসদের ভোটটা মানা হলো, কিন্তু জনগণের কল্যাণের জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য যে গণভোট, সেই গণভোটের রায় তারা মানলেন না এবং তারা শপথ গ্রহণ করলেন না। কথা ঠিক কিনা বলেন? তারা 4,80,00,000 ভোটারের সাথে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। যতদিন পর্যন্ত এই রায় না মানবে এবং জুলাই যোদ্ধাদের যে দাবি করা হয়েছিল সেই সময় অনেক পরিশ্রম করে সংবিধান সংস্কার করার জন্য যে কাজটি করা হয়েছে, যতদিন এটা না মানবে ততদিন পর্যন্ত বর্তমান সরকারি দলের শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, এই জন্য আহ্বান জানাতে চাই, সময় এখনো আছে, দেশটাকে আর বেশি উত্তপ্ত না করে আসুন আমরা সংবিধান সংস্কার করার কাজটি, গণভোটের রায়টি মেনে নিয়ে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাই। ইতিমধ্যে আমরা প্রমাণ করেছি আমরা ভালো কাজে সহযোগিতা করতে চাই, মন্দ কাজে বিরোধিতা করতে চাই। আমরা তা অতীতে দেখিয়েছি। কথা ঠিক কিনা বলেন? বিগত তেলের সমস্যা যখন হলো তখন সরকারের পক্ষ থেকে কমিটি গঠনের প্রস্তাব এসেছিল এবং আমাদের পক্ষ থেকে সেই কমিটির সদস্য দেওয়া হয়েছিল। এই কমিটি গঠন করে যখন সরকারি দল এবং বিরোধী দল একমত পোষণ করে দেশের কল্যাণের জন্য কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, দেশে তেলের সমস্যা চলে গিয়েছে। আমি বলতে চাই, যদি আজকে সংবিধান সংস্কারের যে কথা আমরা বলছি, সরকার যদি এটা মেনে নেয়, আমরা বিশ্বাস করি ওই তেলের সমস্যা দূরের মতো বাংলাদেশের যে রাজনৈতিক সমস্যা, যে জটিলতা চলছে, এটাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এবং জনগণ শান্তিতে বসবাস করতে পারবে। প্রিয় ভাইয়েরা, আমি কথা লম্বা করতে চাই না। আমি জাতীয় সংসদে একটা প্রস্তাব দিয়েছিলাম, আপনাদের মনে আছে। বাংলাদেশে সব আইন দেখা শেষ হয়ে গেছে, কিন্তু ইসলামী আইন আসে নাই। এই ইসলামী আইন জনগণের প্রাণের দাবি। সেই জন্য আমি বলেছিলাম জাতীয় সংসদে যারা মাদ্রাসায় শিক্ষিত আলেম আছেন তাদেরকে নেন এবং আমাদের দেশে যতগুলা সেক্টর আছে, মাযহাব আছে, মানে এই সমস্ত মাযহাবী আলেম তাদেরকে নেন এবং বাংলাদেশ
জমিয়তে আহলে হাদিস থেকেও আপনারা আলেম নেন। এই আলেমদেরকে ঐক্যবদ্ধ করে তাদের মতামতে তারা যে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করার পরামর্শ দেয়, আসুন কোরআন সুন্নাহর সেই আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করে দুনিয়ার কল্যাণ অর্জন করি, আর আখিরাতের কল্যাণও আমরা অর্জন করব ইনশাআল্লাহ। সেদিকে আমি আহ্বান জানিয়ে আরেকটি কথা বলে শেষ করতে চাই। প্রিয় ভাইয়েরা, আমরা জানি না আমাদের জীবন কখন শেষ হবে, যে কোনো সময় শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা যারা নির্বাচিত হয়েছে তাদের সম্পর্কে কোরআনে একটি আয়াত, সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যখন তাদেরকে ভূখণ্ডে তাদেরকে ক্ষমতা দেওয়া হবে, কোনো জায়গার যখন তারা দায়িত্ব পাবে, তখন তারা 4টা কাজ করে তাদের দায়িত্ব পালন করবে। 1 নম্বর কাজ হচ্ছে দেশে নামাজ চালু করে মানুষের চরিত্র সুন্দর করে দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ চালু হলে বাংলাদেশের মানুষ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব এই নামাজের আইন চালু করতে হবে। যাকাত চালু করে ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে। যদি আজকে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করা হয়, সুদকে বিতাড়িত করা হয়, আল্লাহর দেওয়া অর্থনীতি চালু করা হয়, আমি বিশ্বাস করি আমাদের দেশে ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব আর একটুও থাকবে না ইনশাআল্লাহ। আমরা দেশটাকে সুন্দর করতে পারবো, মানুষ না খেয়ে মরবে না, মানুষ আরামে জীবনযাপন করতে পারবে। সেই জন্য যাকাত চালু করে মানুষের অর্থনীতিকে সুন্দর করে দিতে হবে। 3 নম্বর আল্লাহ তাআলা বলেছেন, ভালো কাজ চালু করে মানুষকে শান্তিতে বসবাস করতে দিতে হবে, আর মন্দ কাজ বন্ধ করে অশান্তির আগুন থেকে তাদেরকে রক্ষা করতে হবে। তাই আসুন আল্লাহর দেওয়া বিধান আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আপনারা প্রথমে সরকারি দল যদিও শরীয়ত আইনের বিশ্বাস করেনি বলে বলছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে নির্বাচনের আগে বলেছে যে আমরা শরীয়তের বিরুদ্ধে কোনো আইন রচনা করব না। বলেছে না, বলে নাই? অতএব আপনারা যদি শরীয়তের বিরুদ্ধে না থাকেন আর আমরা শরীয়তের আইন চাই, অতএব আমাদের মধ্যে কোনো বিরোধ নাই। আসুন বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলার যে বিধান, শরীয়ত বিধানকে আমরা গ্রহণ করি, বাস্তবায়ন করি, মানুষের মুখে হাসি ফুটাই, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য কাজ করি। এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এগারো দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান, বিরোধী দলীয় নেতা, সংগ্রামী জননেতা, বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রিয় নেতা, মানবিক নেতা, জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, আজকের এই সমাবেশে উপস্থিত 11 দলীয় ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী রাজশাহীবাসী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি প্রচণ্ড খরতাপ রোদের মধ্যে এই হাজার হাজার ছাত্র জনতা আজকের এই ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে কানায় কানায় ভর্তি হয়েছে। আমাদের কাছে খবর আছে রাস্তায় হাজার হাজার মানুষ আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনছেন। আমি শুরুতেই মহান আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। আমি শুকরিয়া আদায় করছি এবং ধন্যবাদ জানাচ্ছি
মাননীয় প্রধান অতিথি সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে এই সমাবেশকে সুন্দর এবং সফল করার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী জনতাকে, যারা উপস্থিত না হলে আমাদের এই আয়োজন কোনো লাভ হতো না। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সংগ্রামী সাংবাদিক বন্ধুদেরকে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমিরে জামাত, বিরোধী দলীয় নেতা, 11 দলীয় ঐক্যের নেতা এই অল্প সময়ের মধ্যেই বক্তব্য রাখবেন। আপনারা আজকে অনেক বক্তব্য শুনেছেন, বক্তব্য রাখার প্রয়োজন নাই। শুধুমাত্র আমি যে কথাটি বলতে চাই, গণভোট, এই ভোটে বাংলাদেশে 70% মানুষ ভোট দিয়েছে। সরকার এরা মানে না কেন? এবং আমরা শুনেছি, পত্রিকায় দেখেছি, জনাব প্রধানমন্ত্রী সাহেব উনিও গণভোটের পক্ষে রায় দিয়ে প্রচারণা চালিয়েছেন, কিন্তু ওনারা এখন মানতেছে না। একজন প্রভাবশালী মন্ত্রী বলছেন যে আমরা অভিনয় করছি ভোটের জন্য। তাহলে কি আপনারা এই জাতির সাথে প্রতারণায় নিয়োজিত হয়েছেন আগের থেকেই? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ওনারা প্রথম বলেছেন ওনারা গণভোট বোঝেন না, বাংলাদেশের মানুষ নাকি না বুঝে ভোট দিছে। ওনারা পাগল হইতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ কখনো পাগল ছিল না। যখন যে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন, বাংলাদেশের মানুষ সেই সিদ্ধান্ত নিতে ভুল করে নাই। জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল সংস্কার, জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ, কিন্তু আজও সংস্কার হয় নাই, বৈষম্য দূর হয় নাই। আমাদের নেতারা বলেছেন আজকে যারা 17 বছর নির্যাতিত হয়েছে তাদেরকে এখনো প্রশাসনে বাদ দিয়ে রাখা হয়েছে, আর ফ্যাসিবাদের দোসরেরা একদম প্রমোশন পাচ্ছেন, গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং পাচ্ছে। তাহলে বর্তমান সরকার কাকে খুশি করার জন্য কাজ করছে, এ কথা কি বলার দরকার আছে? আমরা বলতে চাই না আপনারা প্রতিবেশীদের খুশি করার চেষ্টা করছেন, কিন্তু আপনাদের স্মরণ করায় দিতে চাই, প্রতিবেশীদেরকে খুশি করে কেউ এ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে নাই, আপনারাও পারবেন না। এজন্য আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান জানাবো, যে বিষয়গুলি গণভোট, মানবাধিকার কমিশন, খুন গুণ কমিশন, স্বাধীন বিচারক, স্বাধীন সচিবালয়, সুপ্রিম কোর্টের পুলিশ কমিশন সহ যে বিষয়গুলি আমরা সংস্কারের জন্য গণভোটে দিয়েছিল সরকার, এই সব কিছু সংস্কারের দাবি মেনে নিয়ে, গণভোট মেনে নিয়ে বাংলাদেশকে আগামী দিনে একটি সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন। নইলে বাংলাদেশের মানুষ যে মাঠে নেমেছে, এই গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে ছাড়ব না, আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। আমরা আমিরে জামাত সহ আমাদের ঐক্যবদ্ধ 11 দলীয় জোটের নেতৃবৃন্দকে আমরা আশ্বস্ত করতে চাই, রাজশাহীর জনগণ আপনাদের যে কোনো কর্মসূচিকে জীবন দিয়ে বাস্তবায়ন করবে আগামী দিনে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন না বাস্তবায়নের জন্য?